Friends, you are watching Big Bhaijan YouTube channel. গ্রাম বাংলার একটি ছোট্ট গ্রামে রমেশ আর সোনালী নামের এক স্বামী স্ত্রী ভীষণ দারিদ্র্যের মধ্যে কষ্ট করে জীবন কাটাতেন। দুজনেই ছিলেন অত্যন্ত গরিব, তবে দারিদ্র্য তাদের মনোবল ভাঙতে পারেনি। যা সামান্য ছিল তাই নিয়েই তারা সন্তুষ্ট থাকতেন। কারো কাছে কখনো হাত পাতেননি, নিজের সম্মান নিজেই আগলে রেখেছিলেন। গ্রামের মানুষ কেবল তাদের গরিব হওয়ার কারণেই তাদের দূরে সরিয়ে রাখত, সুযোগ পেলেই কথায় কথায় অপমান করত। তবুও রমেশ আর সোনালী কখনো ঝগড়ায় জড়াতেন না। কারো কটু কথা শুনলেও তারা না শোনার ভান করে নীরবে চলে যেতেন। নিজের মতো করে শান্তিতে বেঁচে থাকাই ছিল তাদের একমাত্র চাওয়া। যতটুকু কাজ করতে পারতেন ততটুকুই করতেন তারা। দিন শেষে একটি ছোট্ট কুঁড়ে ঘরেই ছিল তাদের আশ্রয়, যেখানে অভাব ছিল, ছিল পরস্পরের প্রতি ভালোবাসা, সহনশীলতা আর অটুট বিশ্বাস। সোনালি, ও সোনালি, জঙ্গলে যেতে হবে না? হ্যাঁ, যাচ্ছি। আজ তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি ফিরতে হবে আবার। না, তা নয়, আমরা যাবার সময় কেউ আমাদের দেখে কিছু বলবে না তো, সেই ভয়েই আমার বাইরে আসতেও ইচ্ছে করে না। তুমি কি সেই জন্যই বাইরে আসছো না? দেখো সোনালি, যে যাই বলুক, এটাই আমাদের জীবন। তারা যা বলে তা কানে নিও না। এই বলে তারা দুজনেই জ্বালানি কাটতে জঙ্গলের দিকে যাচ্ছিলেন। সেই সময় রাস্তায় তপন ও শ্যামল নামের দুজন লোক বের হয়েছে, যারা গ্রামের প্রভাবশালী ব্যক্তি। তারা হেঁটে যাচ্ছিলেন, এমন সময় রমেশ ও সোনালী তাদের সম্মুখে পড়ে যায়। দেখলি তো ভাই, সকাল সকালই এদের মুখ দেখে ফেললাম। আজ কি হবে কি জানি। আমাদের আসার সময় কিভাবে এদের আসতে হয় সেটা কি এদের জানা নেই? জানুক বা না জানুক, আজ জানিয়ে দিতে হবে। চল এদের কাছে যাই। এই দুজন সাত সকালবেলা কোথা থেকে আসলো? ওহে রমেশ, আমরা সকাল সকালই কাজে যাব, সেটা জানিস না? আমাদের সম্মুখে এসেছিস। তা নয় দাদা, আমরা জঙ্গলে যাচ্ছিলাম তো, কিন্তু আমরা লক্ষ্য করে তোমাদের দেখিনি। আরে ছোট লোক, তুই কাকে দাদা বলছিস? আমরা তোর দাদা কি করে হই? দুজনেই মুখ বন্ধ কর। যেভাবে জঙ্গলে যাচ্ছিলিস চুপচাপ সেখানেই যা, ঝামেলা চুকে যাক। এদের এত সাহস হয় কিভাবে আমাদের সম্মুখে দাঁড়িয়ে কথা বলছে? এদের আর গ্রামে বাস করতে দেয়া যাবে না। এই বলে তারা দুজনেই তাদের মুখে যা আসে তাই বলে যেতে লাগলো। তারা শুনে কিছু বলতে না পেরে মনে মনে তারা খুব কষ্ট পেতে লাগলো। মহাশয়, আমাদের ক্ষমা করে দিন, আর কখনো এমন হবে না। সোনালি, চলো আমরা এবার যাই। এই বলে দুজনেই দুঃখিত হয়ে মাথা নিচু করে সেখান থেকে জঙ্গলে চলে গেল। হ্যাঁ গো, আমরা কি এমন অন্যায় করেছি যে সবাই আমাদের বড় ছোট কথা বলে? সোনালি, আমরা গরিব হিসাবেই জন্মেছি, তাই আমাদের এমন কথা শুনতে হচ্ছে। আর কতদিন তাদের এমন কথা শুনতে হবে? ঠিক আছে, ওদের কথা বাদ দাও তো। এটা নিয়ে চিন্তা করলে শুধু মন খারাপই হবে। কিছুক্ষণ পর জ্বালানি কেটে নিয়ে তারা দুজনেই তাদের বাড়ির দিকে রওনা দিল। সেদিন রাত থেকে জোরে বৃষ্টি শুরু হলো, তাই বাড়ি থেকে কেউ আর বেরোলো না। গ্রামের যারা কিছুটা ধনী ছিল তারা তাদের জীবন আরামের সঙ্গে কাটিয়ে দিচ্ছিল, কিন্তু রমেশ ও সোনালী দুজনেই দৈনিক মজুরের কথা ভাবছিল। এই ভেবে তারা খুব চিন্তিত হয়ে পড়ল। এভাবে বৃষ্টি হতে থাকলে আমরা কি করব? আমিও তো সেটাই ভাবছি গিন্নি। এভাবে চলতে থাকলে খুবই কষ্ট হবে, কেননা আমরা জ্বালানি কাটতে যেতে পারবো না। টানা বৃষ্টির কারণে জ্বালানি কাটতে যাওয়া যায়নি, তাই ঘরে খাবারও কিছু ছিল না। দুজনেই খালি জল পান করেই গল্প গুজব করতেছিল। এইভাবে গভীর রাত হয়ে গেল, কিন্তু তখনও বৃষ্টি থামল না। এদিকে প্রবল বৃষ্টি ও ঝড়ের মধ্যে পাশের গ্রামের জমিদার রায় বাহাদুরের স্ত্রী পারমিতার প্রসব বেদনা শুরু হওয়ায়
তিনি যন্ত্রণায় কুঁকড়ে যেতে লাগলেন। এত কষ্ট সহ্য করা যাচ্ছে না আর। মা গো, বাবা গো। পারমিতা, তুমি চিন্তা করো না, আমি এখনই তোমাকে গ্রামের হাসপাতালে নিয়ে যাচ্ছি। এটা রাতের সময় ছিল, তাই বাড়িতে কাজের লোক কেউ ছিল না। সবাই তাদের বাড়িতে চলে গিয়েছিল। তাই অন্য উপায় না দেখে জমিদার মহাশয় একটি গাড়িয়াল ডেকে তার স্ত্রীকে হাত গাড়িতে তুলে নিয়ে সেখান থেকে হাসপাতালের দিকে রওনা হলেন। যখন রমেশের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গাড়ির চাকা একটা গর্তে আটকে গেল। গেলাম গো, এত কষ্ট সহ্য করা যাচ্ছে না আর। মা গো। গাড়ি চলছে না কেন? আজ সব কিছুই বা এমন হচ্ছে কেন? যদি গাড়ি এখানেই আটকে থাকে তাহলে আমার স্ত্রীর কি হবে? জমিদার মহাশয় গাড়ির দিকে ছুটে এলেন। এসে দেখলেন গাড়ির একটি চাকা গর্তে শক্তভাবে আটকে গেছে। জমিদার মহাশয়, গাড়ির চাকা গর্তে আটকে গেছে, একে আর বের করা যাবে না। চেষ্টা করো গাড়োয়ান, বারবার চেষ্টা করো। অনেক চেষ্টা করেও চাকা বের করা সম্ভব হলো না। অবশেষে ক্লান্ত হয়ে পড়ল গাড়োয়ান। গাড়ির ভেতরে তখন জমিদারের স্ত্রী ব্যথায় কাতরাতে কাতরাতে চিৎকার করছেন। কি করবেন বুঝে উঠতে না পেরে জমিদার মহাশয় গভীর চিন্তায় পড়ে গেলেন। ঠিক সেই সময় বাড়ির ভেতরে থাকা রমেশ ও সোনালীর কানে সেই চিৎকারের আওয়াজ এসে পৌঁছালো। হ্যাঁ গো, বাইরে কে যেন চিৎকার করছে। হ্যাঁ সোনালি, তুমি তো ঠিকই বলছো, মনে হচ্ছে কোনো মহিলার কণ্ঠ। এই বৃষ্টির মধ্যে কার কি বিপদ হলো কে জানে। চলো বাইরে গিয়ে একবার দেখে আসি। স্বামী স্ত্রী দুজনেই বাইরে এসে দেখলেন উঠানের পাশে দাঁড়িয়ে আছেন জমিদার মহাশয়। তাদের দেখা মাত্রই জমিদার মহাশয় ছুটে এসে কাঁপা কণ্ঠে বললেন, আমার স্ত্রী প্রসব বেদনায় কাতরাচ্ছে, বাঁচাও ওহে বাঁচাও। জমিদার মহাশয়, একটুও ভয় পাবেন না, আমরা দেখছি কি করা যায়। এখনই ওনাকে আমাদের ঘরের ভেতরে নিয়ে যেতে হবে। হাসপাতালে যাওয়ার মতো সময় আর নেই বলে মনে হচ্ছে। হ্যাঁ, যেভাবেই হোক ঘরের ভেতরে নিয়ে যাও, আমার স্ত্রী আর সন্তানের প্রাণ বাঁচাও। এই কথা শুনে সোনালী পারমিতাকে সঙ্গে নিয়ে দ্রুত নিজের ঘরের ভেতরে চলে গেল। বাইরে তখন রমেশ আর জমিদার মহাশয় চরম উৎকণ্ঠার মধ্যে সময় কাটাতে লাগলেন। কখন ঘরের ভেতর থেকে কোনো খবর আসবে এই আশায় দুজনেই নিঃশব্দে অপেক্ষা করতে থাকলেন। হঠাৎ ঘরের ভেতর থেকে সোনালীর কণ্ঠ শোনা গেল। কই গো, ভেতরে আসো। এই ডাক শুনে জমিদার মহাশয় ও রমেশ দুজনেই তাড়াতাড়ি ঘরের ভেতরে প্রবেশ করলেন। ভেতরে ঢুকে তারা দেখলেন একটি ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে। সেই দৃশ্য দেখে জমিদার মহাশয়ের চোখ আনন্দে ভরে উঠল। তিনি বাইরে এসে রমেশকে বললেন, রমেশ, তোমার কি উপহার চাই বলো, আজ আমি তোমার উপর খুব খুশি। জমিদার মহাশয়, মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো তো মানুষেরই ধর্ম, তার জন্য আবার কোনো পুরস্কার চাওয়া যায় নাকি? না না, আমি সে কথা বলছি না, আমি আজ সত্যিই খুব খুশি। যাই হোক, তুমি এই কদিনের মধ্যেই আমার সঙ্গে একবার দেখা করো। ঠিক আছে জমিদার মহাশয়। এর মধ্যেই বৃষ্টি অনেকটা কমে এসেছে। গাড়িটির চাকা অবশেষে গর্ত থেকে বের করা সম্ভব হলো। সব ঠিকঠাক হওয়ার পর জমিদার মহাশয় তার স্ত্রী ও নবজাতক সন্তানকে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। পরের দিন সকালে সোনালী রমেশকে বলল, হ্যাঁ গো, জমিদার মহাশয় কাল রাতে তোমায় ডেকে কি বলছিলেন? রমেশ পুরো ঘটনাটা খুলে বলল। সব কথা শুনে সোনালী বলল, চলো একবার জমিদার মহাশয়ের বাড়ি গিয়ে দেখা করে আসি। এই কথা বলে তারা দুজন জমিদার মহাশয়ের বাড়ির দিকে রওনা দিল। বাড়ির প্রবেশপথে এক লাঠিয়াল তাদের থামিয়ে বলল, এই যে, কোথায় যাচ্ছেন তোমরা? জানো না নাকি এটা জমিদার মহাশয়ের বাড়ি? অবশ্যই জানি, জমিদার মহাশয় নিজেই আমাদের দেখা করতে বলেছেন। এই কথা শুনে লাঠিয়াল আর কিছু না বলে তাদের ভেতরে যাওয়ার পথ করে দিল। ভেতরে ঢুকে তারা দেখল জমিদার মহাশয় কাচারি ঘরে বসে আছেন। আরে রমেশ, তুমি কখন এসেছো? এই তো একটু আগে এসেছি জমিদার মহাশয়। আমি তোমাকে একটি দায়িত্ব দিতে চাই। উত্তরের দিকে আমার কিছু জমি আছে, সেগুলোর দেখভালের দায়িত্ব তোমাকেই নিতে হবে।
এরপর 1 বছরের মধ্যেই রমেশের সততা ও পরিশ্রমে জমিদার মহাশয় অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাকে নিজের জমিদারির নায়েব নিযুক্ত করলেন। রমেশের ওপর গ্রামবাসীর আস্থা দিন দিন বাড়তে লাগলো। কারো কোনো সমস্যা হলে তারা আর সরাসরি জমিদারের কাছে যেত না, রমেশের কাছেই আসতো। আর রমেশও অত্যন্ত যত্ন ও দায়িত্বের সঙ্গে সবার সমস্যার সমাধান করে দিত। এক কথায় বলা যায়, রমেশ সত্যিকার অর্থেই মানুষের সেবা করত।